বেনজির মতিউরকে স্ত্রী সন্তানদের সম্পদের হিসাব চেয়ে দুদকের নোটিশ, শামসুদ্দোহার বিরুদ্ধে চার্জশিট। 13% সুদেও বাড়ছে না ব্যাংকের আমানত, ট্রেজারি বিল বন্ডের উচ্চ সুদকে দোষারোপ। যুক্তরাজ্যে নির্বাচনকাল, প্রতিদ্বন্দ্বিতা করছেন 34 বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী, লেবারদের পাল্লা ভারী। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে, আপনাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ তার স্ত্রী ও 2 কন্যার স্থাবর অস্থাবর সম্পদের হিসাব জমা দিতে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন। 21 কর্মদিবসের মধ্যে সম্পদের হিসেব দিতে বলেছে দুদক। বিকেলে সংস্থাটির প্রধান কার্যালয়ের সংবাদ সম্মেলনে তথ্য জানান দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান সহ তার 2 স্ত্রী ও 2 সন্তানদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেওয়া হয়েছে। সবিতা চেরনের সহায়তায় আরো জানাচ্ছেন আহমদ বাবু। গেল 22 এপ্রিল বেনজির আহমেদ তার স্ত্রী জিসান মির্জা ও 2 মেয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। এরই পরিপ্রেক্ষিতে গেল 23 মে বেনজির আহমেদের 83টি দলিলের সম্পত্তি ও 33টি ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেন আদালত। পরে 26 মে বেনজির ও তার পরিবারের 119টি জমির দলিল, 23 কোম্পানির শেয়ার ও গুলশানের 4টি ফ্ল্যাট জব্দের নির্দেশ দেয় আদালত। সব মিলিয়ে 627 বিঘা জমি ক্রয় করা হয়। মঙ্গলবার 21 কর্মদিবসের মধ্যে বেনজির আহমেদ ও তার পরিবারের স্থাবর অস্থাবর সম্পদের হিসাব জমা দিতে বলা হয়েছে। দুদকের আইন অনুযায়ী নির্ধারিত সময়ে সম্পদের হিসাব জমা না দিলে শাস্তির ব্যবস্থা রয়েছে বলে জানান দুদক সচিব। জনাব বেনজির আহমেদ, তার স্ত্রী মিসেস জিসান মির্জা, তার জ্যেষ্ঠ কন্যা ফারহিন রিশতা বিনতে বেনজির এবং মেজ কন্যা তাহসিন রাইসা বিনতে বেনজির, তাদের সম্পদগুলোর স্থাবর অস্থাবর সম্পত্তির বিবরণী দাখিলের জন্য আমাদের কমিশন কর্তৃক একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাদের এই সম্পদ বিবরণী দাখিলের জন্য একটি নোটিশ ইতোমধ্যে জারি করা হয়েছে। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান সহ তার 2 স্ত্রী 2 সন্তানের বিরুদ্ধে সম্পদের হিসাব জমা দিতে নোটিশ দিয়েছে দুদক। ডক্টর মোহাম্মদ মতিউর রহমান, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ, প্রথম পক্ষের সন্তান আহমেদ তৌফিকুর রহমান অর্ণব, প্রথম পক্ষের সন্তান ফারজানা রহমান ইপসিতা এবং দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলির নামে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26-এর 1 ধারা মোতাবেক তাদেরকে সম্পদ বিবরণী দাখিলের জন্য একটি নোটিশ ইতিমধ্যে জারি করা হয়েছে। এদিকে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিআইডব্লিউটি এর সাবেক চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত অ্যাডিশনাল আইজিপি ডক্টর শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রী ফেরদৌসী সুলতানার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে 130 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে সংস্থাটি। ডক্টর মোহাম্মদ শামসুদ্দোহা খন্দকারের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংকে সন্দেহজনক অস্বাভাবিক ব্যাংকিং লেনদেনের প্রমাণ পাওয়া যাওয়ায় কমিশন কর্তৃক চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে 1027 শতক জমি আছে তাদের নামে। গত 18 মার্চ আদালত এসব সম্পত্তি জব্দ করার আদেশ দেন। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। সুদের হার বাজার ভিত্তিক করার পর মেয়াদি আমানতে 10 থেকে 13% পর্যন্ত সুদ দিচ্ছে কোনো কোনো ব্যাংক। তবু তেমন বাড়ছে না আমানত। এজন্য ট্রেজারি বিল বন্ডের উচ্চ সুদকে দায়ী করছেন ব্যাংকার অর্থনীতিবিদরা। মেহেদী হাসানের রিপোর্ট।
গত 9 মে ব্যাংকের সুদহার নির্ধারণে স্মার্ট পদ্ধতি বাতিল করা হয়। সুদহার ছেড়ে দেওয়া হয় বাজারের উপর। ফলে ব্যাংকগুলো আমানত ও ঋণের সুদহার নির্ধারণে সুযোগ ফিরে পায়। আর প্রতিযোগিতামূলক পদ্ধতি চালু হয় ব্যাংকের আমানতের সুদের হার এখন 10 থেকে 13% পর্যন্ত উঠেছে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য বলছে, গত মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে আমানতে প্রবৃদ্ধি হয়েছে 0.38%। মে মাসে ব্যাংক ব্যবস্থায় আমানত কত এসেছে তার এখনও হিসেব প্রকাশ করেনি বাংলাদেশ ব্যাংক। এদিকে সুদহার বাজার ভিত্তিক করার প্রায় 2 মাস হতে চলেছে। এ সময় সুদের হার বাড়লেও ব্যাংকে আমানত প্রত্যাশা অনুযায়ী বেড়েছে এমন দাবি করতে পারছেন না ব্যাংকগুলোও। লিকুইডিটি স্ট্রেস আছে, আপনারা দেখছেন যে কারেন্সি আউটসাইড মার্কেট ব্যাংক কিন্তু বাড়তেছে, যেটা মানে মনে করা হচ্ছিল যে যেহেতু ইন্টারেস্ট রেট বাড়বে সেই হিসাবে মার্কেটে টাকাটা আসবে, কিন্তু ওইভাবে কিন্তু আসে নাই। সো দিস ইজ সামথিং যেটা হচ্ছে একটু আমি বলবো একটু স্কেয়ারি, যে কারেন্সি আউটসাইড মার্কেট বাড়ছে, ব্যাংক বাড়ছে। এটা একটা কারণ আছে, সেটা হচ্ছে যে ইনফ্লেশনারি প্রেশার পড়ছে এবং সেই কারণে কিন্তু আপনার যেমন ধরেন মানুষের সেভিংস ভাঙে খাচ্ছে। প্লাস আরেকটা হচ্ছে যে একটা মানুষের একটা বিভিন্ন ধরনের ব্যাংক নিয়ে এত কথা লেখালেখি হচ্ছে, মানুষের একটু ভয়ও কিছু কিছু কাজ করছে। অর্থনীতিবিদরা বলছেন, সুদহার বৃদ্ধির ফলে আমানতে বড় উল্লম্ফন হওয়ার কথা থাকলেও কেন হয়নি তা খতিয়ে দেখা উচিত। আসলে ডিপোজিট যেভাবে বাড়ানোর কথা ছিল সেটি কিন্তু বাড়েনি, বরঞ্চ ঋণ এবং ডিপোজিটের যে রেশিওটা, এটা একটা আমি মনে করি যেটা অ্যালার্মিংয়ের দিকে চলে গেছে, যেটা 92 বা 93, এটা গবেষণার বিষয় যে আসলে সুদের হার বাড়ালে আমানতের উপর যেহেতু সেটা প্রভাব পড়ার কথা, সেটা কিন্তু হয়নি। সরকারি বন্ডগুলো এখন উচ্চ হারে সুদ দেওয়ায় অনেকেই ওই দিকে আমানত নিয়ে যাচ্ছেন বলে ধারণা ব্যাংকার ও অর্থনীতিবিদদের। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনের রেকর্ড 34 জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির 2 এবং বিরোধী দলের পার্টি 8 জন প্রার্থী রয়েছেন। ধারণা করা হচ্ছে এদের মধ্যে একাধিক প্রার্থী জয়ের পর মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। আশরাফ শুভ রিপোর্ট। রাত পোহালেই যুক্তরাজ্যে জাতীয় নির্বাচন। 650টি আসনে লড়বেন 98টি দলের 4515 জন প্রার্থী। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত 34 প্রার্থী, যা যে কোনো ব্রিটিশ নির্বাচনে বাংলাদেশিদের সর্বোচ্চ অংশগ্রহণ। এদের মধ্যে রয়েছেন 6 জন নারী। যুক্তরাজ্যের প্রধান 2 রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টি এবং বিরোধী লেবার পার্টির মনোনয়ন পেয়েছেন 10 জন। 11 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র হিসেবে। বিরোধী লেবার পার্টির 8 প্রার্থীর মধ্যে 4 জন বর্তমানে এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন। তারা হলেন যুক্তরাজ্যের প্রথম বাংলাদেশি এমপি রুশনারা আলী, রূপা হক, আফসানা বেগম এবং বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকী। লেবার পার্টি এবার জয় পেলে বাংলাদেশি বংশোদ্ভূত নারীদের কেউ মন্ত্রিসভাতেও স্থান পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ক্ষমতাসীন সুনাকের দল কনজারভেটিভ পার্টি থেকে লড়ছেন আতিক রহমান এবং সৈয়দ সাইদুজ্জামান। ওয়ার্কার্স পার্টি অব ব্রিটেন থেকে টিকিট পেয়েছেন 6 জন। গ্রিন পার্টির হয়ে লড়ছেন 3 জন। এছাড়া রিফর্ম পার্টি, লিবারেল ডেমোক্রেটস, স্কটিশ ন্যাশনালিস্ট এবং সোশ্যালিস্ট পার্টি থেকে 1 জন করে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী হয়েছেন। বাংলাদেশিরা সবচেয়ে বেশি প্রার্থী হয়েছেন ইলফোর্ড সাউথ আসন থেকে। সেখানে 8 প্রার্থীর মধ্যে 5 জনই বাংলাদেশি। জনমত জরিপ বলছে ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টিকে হারিয়ে 14 বছর পর ক্ষমতায় আসতে পারে বিরোধী লেবার পার্টি। তবে পিছিয়ে থাকলেও জয় নিয়ে আশাবাদী ঋষি। আশরাফ শুভ, 21 টেলিভিশন। অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্বিতীয় দফা বন্যা দেখা দিয়েছে সুনামগঞ্জে। এদিকে সিরাজগঞ্জে বেড়েছে নদী ভাঙন। অতিবৃষ্টিতে সুনামগঞ্জে তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চল। জেলা সদরের সাথে তাহিরপুর, বিশম্ভরপুর, দোয়ারাবাজার, ছাতক, ধর্মপাশ ও মধ্যনগর উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, গেল 24 ঘন্টায় সুনামগঞ্জে 300 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার 27 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে সিরাজগঞ্জের শাহজাদপুর, ইনাদপুরে যমুনা স্রোতে বেড়েছে নদী ভাঙন। তীর রক্ষা বাঁধ নির্মাণে ধীরগতির কারণে হাট পাঁচিল, সৈয়দপুর, ভেকা, জালালপুর এলাকায় শতাধিক ঘরবাড়ি ও আবাদি জমি বিলীন হয়েছে। কষ্ট আছি, বেমারে আজারে আমার সাথে কিচ্ছু নেই, আমার দেখা নাই, পৌরা নাই, আমার কেউ নাই। এলাকার যারা আমরা নির্বাচিত নেতা সকল যারা আমরা যে প্রতিনিধি আছে এরাও কোনো খবর নেন না। আজ যেখানে উপাইছেন এখান থেকেও দেখুন সারা গ্রাম দোলা। আমরা নিজের বাড়িতেও পানি ঢেউয়ের লাগি ভাঙ্গি যায়, ওটা বঞ্চন নিয়ে আর খাটিয়া।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগ জুড়ে তেলাপোকা আর ছারপোকা। এদের আক্রমণে দিশেহারা রোগীরা। চিকিৎসা না নিয়ে অনেকেই ছাড়ছেন তাই হাসপাতাল। আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। হাসপাতালের বিছানা, মেঝে, দেয়াল জুড়ে অসংখ্য ছারপোকা। এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তেলাপোকাও। রোগীদের সাথে বহাল তবিয়তে এরা আছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগ জুড়ে। হাসপাতালের পুরো ওয়ার্ড সহ সিসিইউতে এদের উৎপাতে অতিষ্ঠ রোগীরা। নেই পরিচ্ছন্ন বাথরুমও। থাকতে না পেরে অনেকেই ছাড়ছেন হাসপাতাল। তেলাপোকার উৎপাতে থাকা যাচ্ছে না। প্লটের মধ্যে শুলেও তেলাপোকা এসে গায়ে চড়ে, এমন অবস্থা। ছারপোকা আছে, কামড়াইয়া ভিতরের সন্ধ্যায় ঘুমাইতে পারি না, বসে থাকি আজ পোয়ায়। কেবিনের আশেপাশে যে ছারপোকাগুলো, তেলাপোকা, এগুলো প্রচুর আর কি। বেডে উঠতেছে, খাবারে উঠতেছে যখন তখন। বাথরুমের যে অবস্থা, বাথরুমে যাওয়ার কোনো পরিবেশ নেই। উপর দিয়ে পানি পড়ে, ভাঙ্গা, পরিবেশ ঠিক নাই, যাইতে পারি না আমরা। রুগী নিয়ে গেলে ওখানে পড়ে যায়। বিভাগীয় একটা মেডিকেল, সেটার পরিবেশ এরকম হবে কেন? কার্ডিওলজি বিভাগের প্রধান জানান, বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। কিছু নোংরা বাথরুম ক্লিয়ার থাকে না, অনেক সময় এই যে ময়লা থাকে, তেলাপোকা ধরে, এগুলো আমরা সব জানাইছি আমাদের ডিপার্টমেন্ট থেকে পরিচালককে। ওনারাও চেষ্টা করতেছেন এগুলো ঠিক করার জন্য। হাসপাতালের পরিচালক ছারপোকা ও তেলাপোকার থাকার কথা স্বীকার করলেও এগুলো রোগীরাই বহন করে আনে বলে উল্টো অভিযোগ করেন। 1000 শয্যার হাসপাতাল হলে এখানে 2000 2500 রোগী আসে, অনেক অ্যাটেন্ডেন্স আসে। এর মাধ্যমেও এগুলো অনেক সময় ছড়ায়। তো আমরা মাঝে মধ্যে এগুলোকে আমরা স্প্রে করে অথবা রোদ্রে শুকিয়ে আমরা এগুলো চেষ্টা করি এগুলোকে যাতে যতটুকু সম্ভব এগুলোকে নিয়ন্ত্রণ করা যায় আর কি। পোকার উৎপাত বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি রোগী ও স্বজনদের। রত্না জামান, 21 টেলিভিশন। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএসসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। বেরোজির মতিউরকে স্ত্রী সন্তানদের সম্পদের হিসেব চেয়ে দুদকের নোটিশ, শামসুদ্দোহার বিরুদ্ধে চার্জশিট। 13% সুদও বাড়ছে না ব্যাংক আমানত, ট্রেজারি বিল বন্ডের উচ্চ সুদকে দোষারোপ। যুক্তরাজ্যের নির্বাচনকাল, প্রতিদ্বন্দ্বিতা করছেন 34 বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী, লেবারদের পাল্লা ভারী। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, ভিজিট করুন 21.com এই ওয়েবসাইটে। ছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।